আচ্ছা, গুড ইভিনিং। এর আগের দিন আমি বলেছিলাম মৌলের তুল্যাঙ্ক ভার। মৌলের তুল্যাঙ্ক ভার কি করে বার করতে হয় সেসব কতগুলো বিষয় আমি দেখিয়েছি। আমি হাইড্রোজেন প্রতিস্থাপন পদ্ধতিতে জিঙ্কের তুল্যাঙ্ক ভার বার করেছি। আবার জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করেছে, সেইটা ব্যবহার করে কপারের তুল্যাঙ্ক ভার বার করেছি। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মৌলগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে থাকে, অর্থাৎ যারা খুব হাইলি রিঅ্যাক্টিভ, যেমন সোডিয়াম পটাশিয়াম, এরা তো হাইড্রোজেন প্রতিস্থাপন করে না। করে না বললে ভুল হবে। কিন্তু তুমি জানো সোডিয়ামকে জলে দিলে এত দ্রুত হাইড্রোজেন তৈরি করে এবং এত বেশি তাপ তৈরি করে যে সেই তাপেতে হাইড্রোজেন জ্বলে যায়। জ্বলে যাওয়ার ফলে হাইড্রোজেনটা আমি সংগ্রহ করতে পারি না। তাহলে এই ধরনের উচ্চ তড়িৎ ধনাত্মক যে মৌলগুলো, তাদের তুল্যাঙ্ক বার করবো কি করে? তাদের তুল্যাঙ্ক অর্থাৎ ক্ষার যে ধাতুগুলো রয়েছে, যারা 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে, তাদের তুল্যাঙ্ক বার করার পদ্ধতিটা কেমন হবে? তাদের তুল্যাঙ্ক বার করার পদ্ধতিটাকে বলা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। সেটা কেমন? ধরো আমি বলছি আমি সোডিয়ামের তুল্যাঙ্ক বার করবো এই পদ্ধতিতে। কেমন করে? আমি করলাম কি, একটা নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম ক্লোরাইড নিলাম ওজন করে। ধরে নাও সোডিয়াম ক্লোরাইডের ওজনটা হচ্ছে W1 গ্রাম। এই সোডিয়াম ক্লোরাইডটাকে সম্পূর্ণরূপে পাতিত জলে আমি দ্রবীভূত করলাম। করার পর ওই দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দিলাম। তাহলে এটাও অ্যাকোয়াস, জলীয় দ্রবণ দিলাম। দেওয়ার পরে কি হলো, আমি দেখলাম একটা অদক্ষেপ এলো, কি না AgCl, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ এলো। তার সঙ্গে তৈরি হলো NaNO3। তুমি এই সিলভার ক্লোরাইডের অদক্ষেপটাকে সংগ্রহ করলে ফিল্টার করে। সংগ্রহ করার পর ওইটাকে তুমি শুষ্ক করে ওজন করলে। মনে করি AgCl তৈরি হলো আমার W2 গ্রাম। পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং। পরোক্ষ পদ্ধতিটা কেমন হলো? পরোক্ষ পদ্ধতিটা হলো NaCl এর ওজন বাই AgCl এর ওজন সমান NaCl এর তুল্যাঙ্ক ভার গোটা যৌগটার বাই AgCl এর তুল্যাঙ্ক ভার। রাইট? এখন প্রশ্ন হচ্ছে, এর ওজনটা হলো W1, এর ওজন W2, যেটা তুমি প্র্যাকটিক্যালি পেয়েছো। NaCl এর তুল্যাঙ্ক ভার মানে হলো সোডিয়ামের তুল্যাঙ্ক ভার, যেটাকে বলা হচ্ছে ENA, যেটা বার করতে হবে, প্লাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত? 35.5 ডিভাইডেড বাই AgCl এর তুল্যাঙ্ক ভার, মানে এজির তুল্যাঙ্ক ভার প্লাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভার। এজির তুল্যাঙ্ক ভার কত? 107.8 প্লাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভার 35.5। এখন প্রশ্ন হচ্ছে, এজির তুল্যাঙ্ক ভার 107.8, এটা আমি জানলাম কি করে? আগের দিনই তোমাদের একটা প্রশ্ন রেখেছিলাম, E সমান A/V। তাহলে এর এই পদ্ধতিতেও বার করতে পারি, কারণ এখানে এজির যোজ্যতা 1। অথবা আমরা এর মানটাকে বার করতে পেরেছি কিসের সাহায্যে? না, প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্যে এটা আমরা বার করতে পেরেছি। অর্থাৎ এটা প্র্যাকটিক্যালি বার করা সম্ভব। তাহলে এই মানটাকে আমি বার করেছি প্রতিস্থাপন পদ্ধতিতে, সিলভারের তুল্যাঙ্ক বার করেছি। তাহলে এইটা জানা, এটাও জানা,
শুধু অজানা কোনটা? ইএনএ, অর্থাৎ ক্ষার ধাতু যেটা ব্যবহার করেছি সেই ক্ষার ধাতু তুল্যাঙ্ক বারটা আমার অজানা, সেইটা আমি এই পদ্ধতিতে বার করলাম। তাহলে মৌলের তুল্যাঙ্ক বার করতে গিয়ে আমি খুব সহজেই এইগুলোকে পদ্ধতিগুলোকে আমি অবলম্বন করলাম। এখন এখানে আরেকটি বিষয় তোমাদের সামনে এসেছে, ডুলং পেটিটের সূত্র। মৌলের তুল্যাঙ্ক বার করতে গিয়ে ডুলং পেটিটের সূত্রটাকে আমাকে ইউজ করতে হবে। ডুলং পেটিটের সূত্রটা কি? ডুলং পেটিটের সূত্র হলো ডুলং পেটিট, ডুলং ও পেটিট। ডুলং পেটিটের সূত্র বলছে সকল কঠিন মৌলের পারমাণবিক তাপ সকল কঠিন মৌলের পারমাণবিক তাপ হচ্ছে 6.4। পারমাণবিক তাপটা কি? তাহলে পারমাণবিক তাপ হলো ওই কঠিন মৌলের আপেক্ষিক তাপ ইন্টু পারমাণবিক গুরুত্ব সমানই হচ্ছে গিয়ে পারমাণবিক তাপ, সমানই কত? 6.4। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে পদ্ধতি, তুমি ভাবলে বাহ, তাহলে এই পদ্ধতিতে সহজেই কোনো একটা কঠিন মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি, কারণ সেই কঠিন মৌলটার আপেক্ষিক তাপটা আমি ল্যাবরেটরিতে নির্ণয় করতে পারি। আর এই দুটোর গুণফল যদি 6.4 হয় তাহলে পারমাণবিক গুরুত্বের মানটা আমি সহজেই বার করতে পারি। তাহলে এই পারমাণবিক গুরুত্ব বার করা নিয়ে যে বিজ্ঞানীরা এত চেষ্টা চরিত্র করছে, তাহলে তো আমি সহজেই পদ্ধতিতে বার করতে পারি। কিন্তু মনে রাখবে, এইটা দিয়ে সঠিক পারমাণবিক গুরুত্ব বেরোবে না, শুধু যেটা বেরোবে সেটা হবে আনুমানিক পারমাণবিক গুরুত্ব। কেন? কারণটা হলো সব কঠিন মৌলেরই যে পারমাণবিক তাপ 6.4 হবে এমনটা নয়। কারোর 6.6 হতে পারে, কারোর 6.2 হতে পারে, এইরকম বিভিন্ন মান হতে পারে। তাদের একটা গড় মান ধরা হয়েছে 6.4, সবাইকার তো 6.4 নয়। সুতরাং তুমি এক্ষেত্রে যে পারমাণবিক গুরুত্বটা বার করবে সেই পারমাণবিক গুরুত্বটা বলবো আমি আনুমানিক পারমাণবিক গুরুত্ব। আনুমানিক পারমাণবিক গুরুত্ব সেটার মান হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই আনুমানিক পারমাণবিক গুরুত্ব, এইটার হেল্প নিয়ে আমি কিভাবে কোনো একটা মৌলের সঠিক পারমাণবিক গুরুত্ব বার করব? কেন কি না, এখানে ওই মৌলের তুল্যাঙ্ক হওয়ার বিষয়টা এর সঙ্গে সরাসরি সংযুক্ত আছে। কেমন করে হচ্ছে একটু দেখো। ধরো একটা কঠিন মৌল, সেই কঠিন মৌলের ওজন, মৌলটির ওজন ধরো, মৌলর ওজন সে এক্স গ্রাম, বায়ুতে সম্পূর্ণ পুড়িয়ে তাকে অক্সাইডে পরিণত করেছে, অর্থাৎ অক্সাইডের ওজন সমান ওয়াই গ্রাম। তাহলে মৌলের অক্সাইড হলো ওয়াই গ্রাম, মৌল হলো এক্স গ্রাম, অক্সিজেন কত? অক্সিজেন অবভিয়াসলি ওয়াই মাইনাস এক্স গ্রাম। তাহলে যখন তুমি মৌলর পরিমাণ পেয়ে গেছো, অক্সিজেনের পরিমাণ পেয়ে গেছো, তাহলে মৌলটা তুল্যাঙ্ক বার করাটা তোমার কাছে কিছুই না। তাহলে মৌলের তুল্যাঙ্কটা বেরোলো সঠিক, রাইট? বেশ, তুমি এই প্রসেসে এর একটা আনুমানিক পারমাণবিক গুরুত্ব বার করেছো। এই আনুমানিক পারমাণবিক গুরুত্বর মান যেটা বেরোলো, সেই মানটা তুমি ব্যবহার করলে পারমাণবিক গুরুত্ব হিসেবে। কেন কি? তোমাকে বার করতে হবে যোজ্যতা। তাহলে ওই পদ্ধতিতে বার করে দেখলে মনে করি ওই পদ্ধতিতে আনুমানিক পারমাণবিক গুরুত্ব সমান ধরো জেড।
তাহলে তুল্যাঙ্ক ভার কত? সে হলো ই। তাহলে এটা সঠিক, একদম প্র্যাকটিক্যাল ভ্যালু, কিন্তু এটা সঠিক নয়, কিন্তু কাছাকাছি। তাহলে আমি জানি ই সমান এ বাই ভি, তাহলে ভি সমান কত হবে? এ বাই। তুমি জানো যে কোনো মৌলের যোজ্যতা কখনো ভগ্নাংশ হতে পারে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তুমি এই পদ্ধতিতে আনুমানিক পারমাণবিক গুরুত্বের মানটা বসাও, দ্যাট ইকুয়াল টু জেড। তুল্যাঙ্ক ভারটা বসাও, দ্যাট ইকুয়াল টু ই। তাহলে এই যে জেড বাই ই, জেড এর মানটা যদি সঠিক জানা থাকতো, তাহলে এখান থেকে যে ভি এর মানটা বেরোতো, সেই ভি এর মানটা বেরোতো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো সে 2 বেরোতো, কি 3 বেরোতো, কি 4 বেরোতো। কিন্তু এই জেড এর মানটা সঠিক না হওয়ার জন্য হয়তো বেরোলে কত, 2.31 কি 2.98। এইবার রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ মানে কি? ধরো 2.31, তাহলে 2.31 মানে কি 2.5 এর নিচেই। 2.5 এর যখনই নিচেই হবে, রাউন্ড অফ করতে গেলে আমাকে ধরতে হবে 2। কিন্তু যদি 2.89 হয়, তাহলে অবভিয়াসলি তোমাকে সেটা ধরতে হবে কত, রাউন্ড অফ করতে গেলে ধরতে হবে 3। তাহলে তোমার মাথায় আবার প্রশ্ন আসতে পারে, স্যার 2.5 হলে কি হবে? নিশ্চিত এমন কোনো রেজাল্ট বেরোবে না যেটা হবে 2.5। হয় 2.58 হতে পারে, কি 2.43 হতে পারে, কিন্তু কখনো 2.5 হবে না, কারণ ভ্যালেন্সি তোমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে এইখানে ভ্যালেন্সিটাকে তুমি কিন্তু সঠিকভাবে এটাকে ব্যবহার করে ফেললে, নির্ণয় করে ফেললে। তা নির্ণয় করার পর তুমি এইটা ছিল সঠিক, ভি এর মানটা ভি হয়ে গেল সঠিক, সঠিক বার করে ফেললে রাউন্ড অফ করে। তাহলে ভিও সঠিক, ইও সঠিক, তাহলে এ সমান কত হবে? ই ইন্টু ভি। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, তুল্যাঙ্ক ভারও সঠিক, যোজ্যতাও সঠিক। তাহলে পারমাণবিক গুরুত্ব অবভিয়াসলি কি হবে? সঠিক হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে ডুলং পেটিটের সূত্রের হেল্পটা নিয়ে আমরা এই পদ্ধতিতে আমরা কোনো কঠিন মৌলের সঠিক পারমাণবিক গুরুত্বটাও বার করতে পারি। এই ধরনের অঙ্ক তোমাকে হচ্ছে গিয়ে দেওয়া হতে পারে। এইবার ধরো আরেকটি ঘটনা বলি, যেটা হচ্ছে এই ডুলং পেটিটের সূত্রের ডিফেক্টটা কি না, এটা সকল কঠিন মৌল বললেও কয়েকটি কঠিন মৌল রয়েছে। কি কি? কার্বন, বোরন, বেরিলিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এই যে মৌলগুলো রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু ডুলং পেটিটের সূত্রটা প্রযোজ্য হয় না। এরা কঠিন মৌল হতে পারে, এটা হলো ব্যতিক্রম 1 নম্বর। 2 নম্বর, এটা তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এবং যে সমস্ত পদার্থ তোমার হচ্ছে গিয়ে ভেপোরাইজ করে পালায়, ছিল হয়তো কঠিন, তারপরে ভেপোরাইজ করে পালালো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে না। তাহলে এইগুলো হলো ডুলং পেটিটের ডিফেক্ট। আরেকটি কি না, এর সাহায্যে সরাসরি সঠিক পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা সম্ভব হয় না। এটা হচ্ছে ডুলং পেটিটের সূত্রের ডিফেক্ট। এইবার দেখো, আমি তোমাকে আরেকটা প্যাটার্ন বলছি। আমি একটা অঙ্ক যদি ধরি, সেই অঙ্কটাই বলি, ধরো এক্স গ্রাম কোনো মৌল ওয়াই গ্রাম অক্সাইড তৈরি করে।
হলো মৌলটির ক্লোরাইডের বাষ্প ঘনত্ব সে ক্যাপিটাল ডি। আমি বললাম মৌলটির পারমাণবিক গুরুত্ব কত, মৌলটির পারমাণবিক গুরুত্ব কত। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, দুটো পার্ট দিয়েছি। সেই মৌলটা নিয়েছিলাম এক্স গ্রাম, সেই মৌলের অক্সাইড তৈরি করেছি আমি ওয়াই গ্রাম। আর কাকে দিয়েছি? মৌলটার ক্লোরাইডের বাষ্প ঘনত্ব। এদের মিলটা কোথায়? প্রথম যে কাজটা করতে হবে তোমাকে, মৌলটার চিহ্ন ধরি আমি ক্যাপিটাল এম। ধরো মৌলটার চিহ্ন, মৌলটার চিহ্ন ক্যাপিটাল এম। তাহলে আমি যদি বলি এর যোজ্যতা ভি, তাহলে এই মৌলটার ক্লোরাইডের সংকেত কি? তাহলে মৌলের ক্লোরাইডের সংকেত কত হবে? নিশ্চিতভাবেই এখানে এম এর যোজ্যতা ভি, এখানে ক্লোরিন তার যোজ্যতা কত? 1। তার সংকেতটা কি দাঁড়াবে? অবশ্যই সংকেতটা দাঁড়াবে MClV, রাইট? তাকিয়ে দেখো, চিহ্ন যদি এম হয়, যোজ্যতা যদি ভি হয়, তাহলে এর ক্লোরাইডের সংকেত হবে MClV। আচ্ছা বেশ, আগের দিন পড়িয়েছি এই যে মৌলটার ক্লোরাইড যেটা বলছি, এর বাষ্প ঘনত্ব ডি, তাহলে আণবিক গুরুত্ব কত? আগের দিনই পড়েছ, আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। সুতরাং ওই যৌগটির আণবিক গুরুত্ব কত? অর্থাৎ ক্লোরাইড যৌগটির, গ্যাসীয় অবশ্যটা, ক্লোরাইড যৌগটির আণবিক গুরুত্ব সমান 2D। এইবার দেখো, এই ফর্মুলার সঙ্গে আর এর মধ্যে একটা রিলেশনশিপ আমি তৈরি করব। কেমন করে? না ধরি এম এর পারমাণবিক গুরুত্ব সমান এ। তাহলে তুমি বলো তো এই MClV যৌগটার যে আণবিক গুরুত্ব, সে আণবিক গুরুত্ব বার করার পদ্ধতিটা কেমন? যেমন আমি যদি বলি জলের আণবিক গুরুত্ব কেমন করে বার করো? না তুমি বলো কেন স্যার, জলের সংকেত তো H2O, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, তাহলে 1 ইন্টু কি, না নিচে যেহেতু 2 রয়েছে 2 দিয়ে গুণ করলে, প্লাস অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে H2O তে অক্সিজেনের নিচে 1 আছে, তাহলে প্লাস 16 ইন্টু 1। যেভাবে বার করেছো এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে এম এর পারমাণবিক গুরুত্ব যদি এ হয়, তাহলে MClV যৌগটার আণবিক গুরুত্ব হবে এ প্লাস 35.5 ভি, রাইট? এ হচ্ছে এর পারমাণবিক গুরুত্ব, এখানে একটা রয়েছে, আর এটা কত? 35.5 ভি, কারণ ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5। তাহলে শর্তানুসারে দিস ইকুয়াল টু 2D, রাইট? তুমি খেয়াল করে দেখো, এগুলোর মানগুলো আমার জানা আছে, ডি এর মান জানা আছে। এখন দেখো এখানে এই দুটো আননোন, এ এবং ভি দুটোই আননোন, অজানা। তাহলে একটা ইকুয়েশনে দুটো আননোন দিয়ে তো ইকুয়েশন সলভ করা যায় না। তার মানে তোমাকে এই দুটো আননোনকে একটাতে কনভার্ট করতে হবে। সেই কনভার্সনের জায়গাটা কোথায়? এইবার আমাকে ইউজ করতে হবে তুল্যাঙ্ক ভার। কিরকম? দেখো, এই যে ডেটাটা দিয়েছিলাম, এক্স গ্রাম মৌল, ওয়াই গ্রাম মৌলের অক্সাইড। অক্সাইড মানে কিন্তু শুধু অক্সিজেন নয়, মৌল প্লাস অক্সিজেন।
তাহলে এইখান থেকে তুমি নিশ্চিতভাবেই এই মৌলটা তুল্যাঙ্ক বার করতে পারবে। কিরকম করে? না ওয়াই মাইনাস এক্স, এটা হলো অক্সিজেনের পরিমাণ, মৌলের পরিমাণ কত? এক্স। তাহলে মৌলের তুল্যাঙ্ক বার বেরিয়ে গেল কিরকম? না এক্স বাই ইন্টু 8 ইকুয়াল টু ই। মানেটা কেমন? না মৌলের ওজন বাই অক্সিজেনের ওজন সমান মৌলের তুল্যাঙ্ক ভার বাই অক্সিজেনের তুল্যাঙ্ক ভার। তাহলে মৌলের ওজন ছিল এইটা, অক্সিজেনের ওজন ছিল এইটা, মৌলের তুল্যাঙ্ক ভার এইটা, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার নিচেই ছিল, সেটা 8। তাহলে করে দিলি এটা কি বেরিয়ে গেল? মৌলটা তুল্যাঙ্ক ভার পেয়ে গেলে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার যখন পেয়ে গেলে তখন খেয়াল করে দেখো আবার এই ফর্মুলাটা ব্যবহার করবে, ই সমান এ বাই ভি। তাহলে ইটা তুমি জেনে গেছো, তাহলে আমাকে বার করতে হবে এতে। তাহলে এ ইকুয়াল টু কত হবে? ই ইন্টু ভি। তাহলে ইটা তোমার জানা। তাহলে খেয়াল করে দেখো এই ফর্মুলার থেকে আমি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ই ইন্টু ভি প্লাস 35.5 ভি দ্যাট ইকুয়াল টু 2D। এইখান থেকে তুমি কোনটাকে বার করে নিতে পারবে? ভিটাকে বার করে নিতে পারবে। যখনই ভিটাকে বার করে নিলে তখন এর ভ্যালু কি বসাবে? ই ইন্টু ভি। তাহলে এই ধরনের যদি তোমাকে প্রবলেম ফেস করতে হয় তাহলে তাকে সলভ করতে গেলে তোমার এই দিকে আসতে হবে। বেশ, এবার দেখো মৌলের তুল্যাঙ্ক ভার নিয়ে অনেক কথা বলেছি, এইবার আমি করব যৌগের তুল্যাঙ্ক ভার। যৌগের তুল্যাঙ্ক ভার, যৌগের তুল্যাঙ্ক ভার মানে যৌগ কি কি হতে পারে? না যৌগ হতে পারে তিনটে রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাসিড, একটা হতে পারে ক্ষার বা ক্ষারক, আর একটা হতে পারে লবণ। 3 রকম হতে পারে। তাহলে আমি এবার প্রত্যেকের তুল্যাঙ্ক ভার কি করে বার করতে হয় সেই জায়গাগুলো আমি দেখাই। প্রথমে কাজ করি অ্যাসিডের তুল্যাঙ্ক ভার নিয়ে। দেখো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই ক্ষারগ্রাহিতা। আণবিক গুরুত্ব বাই ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা মানে কি? প্রতিস্থাপনযোগ্য যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। ধরো আমি বলছি H2SO4, তাহলে এর তুল্যাঙ্ক ভার কত হবে? না এর আণবিক গুরুত্ব হচ্ছে 98, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2, তাহলে তুল্যাঙ্ক ভার কত হচ্ছে? 49। এই তুল্যাঙ্ক ভারের কিন্তু কোনো একক নেই, কারণ এটা দুটো ওজনের অনুপাত মাত্র। তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই কারণ দুটো ওজনের অনুপাত মাত্র। গ্রাম তুল্যাঙ্ক ভার কাকে বলে? গ্রাম তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে সমান হচ্ছে তুল্যাঙ্ক ভারের গ্রামে প্রকাশিত ভর। ঠিক যেমন গ্রাম আণবিক গুরুত্ব করেছিলাম, এখানেও তাই। গ্রাম তুল্যাঙ্ক ভার সমান তুল্যাঙ্ক ভারের গ্রামে প্রকাশিত ভর। তাহলে H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49, সুতরাং গ্রাম তুল্যাঙ্ক ভার কত হবে? 49 গ্রাম। আমি তোমার সামনে 3টে অ্যাসিডের নাম বলবো, 3টে অ্যাসিডকে আমি উদাহরণস্বরূপ দেব। একটা হচ্ছে H3PO4, একে বলা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। H3PO3 ফসফরাস অ্যাসিড। H3
H3PO2 hypophosphorus acid, HPO3 metaphosphoric acid। আমার প্রশ্ন হচ্ছে যে এদের তুল্যাঙ্ক আর বার করতে হবে। এখন তুমি খুব সিম্পল হয়তো বুঝে গেছো আণবিক গুরুত্ব ক্ষারগ্রাহিতা। আমি যদি প্রশ্ন করি এর তাহলে কত হবে, না এর আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই কি করবে, 3 করবে। যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু 3টে আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি করবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু এর তুল্যাঙ্ক বার হবে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই 2। কেন 2? না এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কেবলমাত্র 2টো আছে। কারণ কি, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সেইগুলোই হয় যে গঠনে ও পরমাণুর সঙ্গে যে এইচগুলো লেগে থাকে। অর্থাৎ একটা অণুর ভেতরে যতগুলো প্রোটোনেটেড অক্সিজেন অর্থাৎ হাইড্রোজেন লেগে আছে অক্সিজেনের সঙ্গে, সেইগুলি প্রতিস্থাপনযোগ্য হয়। আমি এদের প্রত্যেকের গঠনটা আমি তোমার সামনে দেখিয়ে দিচ্ছি, তুমি পারবে। যখন তোমাদেরকে লুইস ডট গঠন দেখাবো তখন নিজেরা পারবে। এখন আপাতত এটা মনে রাখতে হবে যে এদের ক্ষারগ্রাহিতাগুলোকে আমি বলে দিচ্ছি। এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3, এর 2, এর 1, এরও 1। সুতরাং এদের তুল্যাঙ্ক বার করার পদ্ধতি হলো কি, না এর আণবিক গুরুত্ব বাই 3, এর আণবিক গুরুত্ব বাই 2, এর আণবিক গুরুত্ব বাই 1, এর আণবিক গুরুত্ব বাই 1। এখন কেন হচ্ছে আমি একটু তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো এদের গঠনগুলো। এগুলো হচ্ছে অসমযোজী বন্ধন। ক্লাস 10-এ বোধহয় পড়েছো, হ্যাঁ একটুখানি পড়েছো। দেখো এর প্রোটোনেটেড অক্সিজেন হচ্ছে গিয়ে 3টে, এর প্রোটোনেটেড অক্সিজেন 3টে হওয়ার জন্য এর ক্ষারগ্রাহিতা 3। দ্বিতীয়টা কত বলেছিলাম, 2। কেন, তার গঠনটা দেখো। তাহলে প্রোটোনেটেড অক্সিজেন কটা হচ্ছে, 2টো, যার জন্য ক্ষারগ্রাহিতা হলো 2। তারপরটা প্রোটোনেটেড অক্সিজেন 1টা, যার জন্য ক্ষারগ্রাহিতা 1। তুমি বলবে স্যার আপনি কি আপনার ইচ্ছা মতন গঠনগুলো করছেন? আমি বলি না, যখন লুইস ডট গঠন শেখাবো তখন নিজেরাই এর বাইরে গঠন তৈরি করতে পারবে না। সুতরাং এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বেশ, এবার চলে আসো। অ্যাসিড কারা রয়েছে, বা জৈব অ্যাসিডও রয়েছে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে তুমি তুল্যাঙ্ক বার করবে, না তাদের ক্ষারগ্রাহিতা নির্ণয় করতে গেলে জৈব অ্যাসিডের মধ্যে COOH গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ক্লাস 10-এ পড়ে এসছে। তাহলে একটা অণুর মধ্যে যতগুলো COOH গ্রুপ রয়েছে সেটা হবে তার ক্ষারগ্রাহিতা। যেমন ধরো আমি বলছি ফর্মিক অ্যাসিড HCOOH, এর মধ্যে কতগুলো COH রয়েছে, একটা। সুতরাং এর ক্ষারগ্রাহিতা হবে 1। যদি অ্যাসিটিক অ্যাসিড করি তাহলে এর ক্ষারগ্রাহিতা কত, এরও ক্ষারগ্রাহিতা হচ্ছে গিয়ে 1। যদি অক্সালিক অ্যাসিড করি, এটা অক্সালিক অ্যাসিড, তাহলে এর ক্ষারগ্রাহিতা কত, নিশ্চয়ই 2। কারণ OH গ্রুপ কটা রয়েছে, 2টো রয়েছে, এই জনের ক্ষারগ্রাহিতা হলো 2। এইবার দেখো, ধরো আমি তোমাকে বলছি অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক বার করো। এখানে একটা কথা বলছি, শোধক আর হচ্ছে অনাদ্র। কিরকম দেখো, এইটা হচ্ছে অনাদ্র,
অনাদ্র অক্সালিক অ্যাসিড, আর এইটা হচ্ছে শোধক অক্সালিক অ্যাসিড। এটা অনাদ্র অক্সালিক অ্যাসিড, এটা শোধক অক্সালিক অ্যাসিড। দুজনের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা 2, কিন্তু আণবিক গুরুত্ব বার করার সময় বারবার বলছি, মনে রেখে দেবে, যদি কেলাস জল থাকে, এই যে কেলাস জল যদি থাকে, আণবিক গুরুত্ব বার করার সময় কেলাস জলকে হিসেবের মধ্যে ধরতে হবে। যেমন ধরো হিসেব করো, 2 × 12 প্লাস 4 × 16 প্লাস 2, এটা এর আণবিক গুরুত্ব। তাহলে তুল্যাঙ্ক বার হবে ডিভাইডেড বাই 2। কিন্তু এর ক্ষেত্রে কি হবে না, 2 × 12 প্লাস 4 × 16 প্লাস 2 প্লাস 2 × 18, এইটা গেল আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই 2। সুতরাং কারোর যদি কেলাস জল থাকে, আণবিক গুরুত্ব বার করার সময় তার কেলাস জলটাকে হিসেবের মধ্যে ধরে নিতে হবে। বেশ, এটা হলো। এইবার দেখো, অ্যাসিডের তুল্যাঙ্ক বার করা হয়ে গেল। এরপর যে ক্ষারের তুল্যাঙ্ক ভার, ক্ষার মানে যারা ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় এবং OH মাইনাস দেয়, আর যারা জলে দ্রবীভূত হয় না তারা হচ্ছে ক্ষারক। ধরো আমি বলছি NaOH, অবভিয়াসলি এটা ক্ষার, তাহলে এর তুল্যাঙ্ক বার সমান হচ্ছে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা মানে প্রতিস্থাপন, মানে অম্লগ্রাহিতা মানে যতগুলো হাইড্রক্সিল মূলক রয়েছে ক্ষারের ক্ষেত্রে, যতগুলো হাইড্রক্সিল মূলক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষারকের ক্ষেত্রে কি হবে, তার এই ক্ষেত্রে কত হবে, 40 আণবিক গুরুত্ব বাই 1। CaOH হোল টুয়াইস, এর ক্ষেত্রে কি হবে, এর আণবিক গুরুত্ব বাই কত, 2। কিন্তু যদি আমরা ব্যবহার করি কোনো ক্ষারক মানে কি, সে ধরো ধাতব অক্সাইড Fe2O3, এটা হচ্ছে ক্ষারক, তাহলে এর তুল্যাঙ্ক কি করে বার করব না, এর ক্ষেত্রে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই ধাতুর যোজ্যতা, এইটা ইউজ করতে হবে। তাহলে এখানে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই এখানে আয়রনের যোজ্যতা কত, 3, যার জন্য সেইটা হবে তার তুল্যাঙ্ক ভার। সিমিলারলি CaO, তার ক্ষেত্রেও তাই, C এর যোজ্যতা 2। তাহলে এই পদ্ধতিতে এদের বার করতে পারি কি না, এদের তুল্যাঙ্ক ভারগুলো বার করতে পারি। এরপরে রয়েছে লবণের তুল্যাঙ্ক ভার। লবণের তুল্যাঙ্ক ভার কেমন, দেখো, লবণের তুল্যাঙ্ক ভার মানে লবণে দুটো অংশ থাকে, একটা ধাতব আয়ন রয়েছে আর একটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। লবণের তুল্যাঙ্ক ভার হলো সংকেত গুরুত্ব এখন প্রশ্ন হচ্ছে এই সংকেত গুরুত্ব কথাটা ইউজ করলাম কেন, আমি একটু পরে ব্যাখ্যা করছি। বাই ধাতব পরমাণুর সংখ্যা কোথায় না একটার মধ্যে একটা অণু, এগুলো অণু তো ঠিক থাকে না, তুমি যেটা পাচ্ছ সংকেতে সেখান থেকে দেখবে যে ধাতব পরমাণু সংখ্যা ইনটু ধাতুর যোজ্যতা। প্রথম ব্যাখ্যা করি একটা এক্সাম্পল দিয়ে। ধরো Na2CO3, এটা একটা লবণ। এই লবণে দেখো বাম দিকটা ক্যাটায়নিক পোর্শন, ডান দিকটা হচ্ছে গিয়ে কার্বনেট। তাহলে সংকেত গুরুত্ব আর আণবিক গুরুত্ব একই পদ্ধতিতে বার করি,
কিন্তু লবণের ক্ষেত্রে আমরা স্পেশাল নাম দিই কেন? না, লবণে একটা অণুকে পৃথক করা যায় না, যার জন্য তার আণবিক গুরুত্ব বা একটা অণুকে ওজন করা যায় না। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে একটা অণুকে পৃথক করা সম্ভব। যেহেতু লবণের যায় না, যার জন্যেই তাদের যেটা আমরা বার করি আণবিক গুরুত্বর মতন, সেইটার নাম দেওয়া হয় সংকেত গুরুত্ব। তাহলে এর সংকেত গুরুত্ব দাঁড়াচ্ছে কত? 106। 2 into 23 plus 12 plus 3 into 3 into 16 divided by ধাতব পরমাণু কতগুলো রয়েছে এখানে দেখো, কটা রয়েছে? দুটো রয়েছে। তাহলে 2 into সোডিয়ামের যোজ্যতা কত? 1। সুতরাং এই সোডিয়াম কার্বনের যে লবণ, তার তুল্যাঙ্ক বার হয়ে গেল 53। সিমিলারলি ধরো আমি আর একটা করতে বলছি, আমি বললাম Al2SO4 হোল থ্রাইস। তাহলে এখানে এর সংকেত গুরুত্ব বার করতে পারবে যেমন করে বার করেছি। ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই কি করবে? তাহলে এদিকে বাঁ দিকে এইটা ক্যাটায়নিক পোর্শন, তাহলে এখানে কটা রয়েছে? ধাতব পরমাণু দুটো রয়েছে। এখানে ধাতুর যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। তাহলে এটা গেল এর তুল্যাঙ্ক ভার। এখন আমি তোমাকে কতগুলোর বার করতে দিই। প্রথমে ধরে বলছি ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের তুল্যাঙ্ক বার করতে হবে। হোয়াট ইজ ব্লু ভিট্রিয়ল? আমি তোমাকে কতগুলো নাম আমি দেখিয়ে দিচ্ছি। CuSO4.5H2O, এটাকে বলা হচ্ছে তোমার ব্লু ভিট্রিয়ল। কারণ আমি যে কটা বলবো সব কটা কেলাস জল আছে, আর সংকেত গুরুত্বই বলো বা আণবিক গুরুত্বই বলো, তাদের বার করতে গেলে কেলাস জলকে হিসেবের মধ্যে ধরতে হবে। FeSO4.7H2O, গ্রিন ভিট্রিয়ল। ZnSO4.7H2O, হোয়াইট ভিট্রিয়ল। MgSO4.7H2O, Epsom salt। এইগুলোর নাম। আর এইগুলোর তুল্যাঙ্ক বার যদি আমাকে বার করতে বলে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। দেখো, ব্লু ভিট্রিয়লে বললে এর সংকেত গুরুত্ব বলতে গেলে আগামী জলটাকে ইউজ করতে হবে। কপার 63.5, সালফার 32, 4 into 16 plus 5 into 18 divided by এর কপার, এই কপারের পোর্শনে কটা রয়েছে? কপার পরমাণু একটা। কপার সালফেটে কপারের ভ্যালেন্সি কত? যোজ্যতা কত? 2। সুতরাং এর তুল্যাঙ্ক বার বেরোবে হচ্ছে এই প্রসেস। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের মাধ্যমিকে কতটা পড়া হয় আমি বুঝি। এই কপার সালফেটে আমি লিখলাম কপারের যোজ্যতা 2। আর প্রশ্ন যে কপারের যোজ্যতাটা 2 কেমন করে হলো, কিরম করে যোজ্যতাটা বার করতে হয়, এইগুলো অনেকের মধ্যে কনসেপ্টে গোলমাল আছে। দেখো কি করে বার করতে হয়। তুমি ভেরি সিম্পল কেস, তুমি করসপন্ডিং এই অ্যাসিডগুলোকে ধরবে, HNO3, H3PO4, এইরকম যে অ্যাসিডগুলো আছে ধরবে। তাহলে সালফেট কটা এইচ পরমাণুর সঙ্গে যুক্ত আছে? দুটো। সুতরাং সালফেটের ভ্যালেন্সি 2। নাইট্রেট তার ভ্যালেন্সি কত হবে? 1। ফসফেট তার ভ্যালেন্সি কত হবে? 3। কার্বনেট H2CO3, কার্বনেটের হচ্ছে গিয়ে তাহলে 2। বাইকার্বনেট HHCO3, রাইট?
এর হবে 1। এখন যৌগ যখন তৈরি করে এর ভ্যালেন্সি ওর ঘরে, ওর ভ্যালেন্সি ওর ঘরে, আর প্রথমে আগে রেশিওটা করে নিতে হয়। দেখো কপার সালফেট, কপার সালফেট এর যোজ্যতা কত? 2। সংকেত কি? CuSO4। তাহলে এর যদি 2 না হতো তাহলে এটা কেটে 1:1 হতো না। যার জন্যই যখন বার করতে চাইবে তখন সালফেটের যোজ্যতাটাকে দেখে নিয়ে তুমি এর যোজ্যতাটাকে বার করবে। যার জন্য কপার সালফেটে কপারের যোজ্যতা হচ্ছে 2। এইটা নিয়ে যদি কারোর ভিতরে অসুবিধা থাকে, যার জন্য এটা পরিষ্কার করে দিলাম। বেশ, এইবার দেখো তুল্যাঙ্ক ভারের দিকটা গেল। এই তুল্যাঙ্ক ভারের পরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত। স্থূল সংকেত, আণবিক সংকেতটা কি? ধরো আমি বললাম গ্লুকোজ, তার সংকেত কি? C6H12O6। আমি যদি জিজ্ঞাসা করি কি বুঝলে এখান থেকে, এর একটা অণুর মধ্যে কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 12টা, অক্সিজেন পরমাণু 6টা। আচ্ছা, আমি যদি এই পরমাণু সংখ্যাগুলোকে যদি আমি একটা অনুপাত করে নিই, অর্থাৎ কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এদের যদি অনুপাত করে নিই, অনুপাত করে নিলে কত দাঁড়াবে? 6:12:6। তার মানে কত? 1:2:1। আচ্ছা, এই অনুপাত যেটা পেলাম, সরল অনুপাত, এই সরল অনুপাত থেকে আমি একটা সংকেত তৈরি করি। কি না, সংকেতটা হলো C1H2O1। তার মানে এই যে সংকেতটা পেলাম, এই সংকেতটাকে বলবো স্থূল সংকেত। এটা স্থূল সংকেত। তার ডেফিনেশন কি বলবো? ডেফিনেশনটা হচ্ছে এইটা, যে কোন যৌগের একটা অণুর মধ্যে উপস্থিত মৌলের পরমাণু সংখ্যার অনুপাত থেকে যে সহজ এবং সরলতম সংকেত পাওয়া যায়, কোন যৌগে একটি অণুর মধ্যে উপস্থিত মৌলের পরমাণু সংখ্যার অনুপাত থেকে যে সহজ ও সরলতম সংকেত পাওয়া যায়, যেমন C6H12O6 এর স্থূল সংকেত হলো CH2। গাইস দেখো, এইবার হচ্ছে গিয়ে স্থূল সংকেতটা আমি বলেছি, এইবার চলে এসো আণবিক সংকেত। আণবিক সংকেত, আণবিক সংকেত তাহলে কি? আণবিক সংকেত হচ্ছে কোন যৌগের একটি অণুর মধ্যে উপস্থিত মৌলের পরমাণুর সঠিক সংখ্যা থেকে যে সংকেত পাওয়া যায়, তাকে বলা হচ্ছে আণবিক সংকেত। যেমন ধরো আমি বলছি গ্লুকোজের আণবিক সংকেত বার করতে হবে। কিরকম করে? আমি বলে দিচ্ছি গ্লুকোজের মধ্যে একটা অণুর মধ্যে কার্বন পরমাণু আছে 6টা, হাইড্রোজেন পরমাণু আছে কটা? 12টা, অক্সিজেন পরমাণু কটা আছে? 6টা।
অর্থাৎ গ্লুকোজের একটা অণুর মধ্যে কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন পরমাণু 12টা এবং অক্সিজেন পরমাণু 6টা। এগুলো হচ্ছে সঠিক সংখ্যা। তাহলে এর আণবিক সংকেতটা কি হবে? অবভিয়াসলি এর আণবিক সংকেতটা হবে নিশ্চিত C6, H12 ও 6। খানিক আগে এর স্থূল সংকেত বার করেছিলাম কত? এর স্থূল সংকেত বার করেছিলাম CH2O। এটা স্থূল সংকেত। আর এটা কি? আণবিক সংকেত। তাহলে এই স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই দুজনের মধ্যে রিলেশনশিপটা কেমন? এই দুজনের মধ্যে রিলেশনশিপটা আমি তৈরি করছি। দেখো, এইটার সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে এটা পাই। সুতরাং আমরা বলতে পারি স্থূল সংকেত ইন্টু এন সমানই হচ্ছে আণবিক সংকেত। এক্ষেত্রে যেমন এন এর মান কত? 6। তার মানে আমরা জেনারেলাইজ করতে পারি স্থূল সংকেত ইন্টু এন সমান আণবিক সংকেত। এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা বার করবো কি করে? বার করার পদ্ধতিটা একটু দেখো কেমন করে বার করছি। ধরো কোনো একটা যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই ওই যৌগটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে ওই মৌলগুলোর যে পরিমাণগুলো রয়েছে সেগুলো পার্সেন্টেজে বলা যেতে পারে, সেগুলো গ্রামে বলা যেতে পারে। মনে করো একটা যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 3টে রয়েছে। আমি বলছি কার্বন আছে X%, হাইড্রোজেন আছে Y%, অক্সিজেন আছে Z%। বা গ্রাম। আমি বলছি এদের স্থূল সংকেত বার করতে হবে। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের স্থূল সংকেত বার করতে গেলে পরমাণু সংখ্যার অনুপাতগুলো বার করতে হবে। এখন হিসেব করো, কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত। কি করে করবে দেখো, যে পরিমাণটা বা পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেইটাকে প্রত্যেকের পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করবে। ধরো এখানে কার্বন রয়েছে, তাহলে কার্বনের পরিমাণ হচ্ছে X% বা X গ্রাম, তাকে আমি 12 দিয়ে ভাগ করলাম। ইস্ট হাইড্রোজেনের পরিমাণ বা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলাম। ইস্ট অক্সিজেনের পরিমাণ বা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাকে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলাম। এই ভাগগুলো করার পর যেগুলো এলো সবই এলো ভগ্নাংশ। তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেইটাকে দিয়ে আবার সবাইকে ভাগ করবে। ভাগ করে তুমি রাউন্ড অফ করবে। রাউন্ড অফ করে মানে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আনবে। ধরো বেরোলো P/Q/R। তাহলে কি করলাম, এগুলো ভাগ করে ভগ্নাংশ আসবে। সবচেয়ে যেটা ছোট সেই ছোটটা দিয়ে সবাইকে ভাগ করবে, দিয়ে রাউন্ড অফ করবে, করে দেখবে একটা পূর্ণ সংখ্যার অনুপাত এলো, P/Q/R। তাহলে স্থূল সংকেতটা বেরিয়ে যাবে CpHQOR। এটা হচ্ছে স্থূল সংকেত। এটা গেল স্থূল সংকেত। তাহলে এইবার বলছে এর আণবিক সংকেত বার করতে হবে। তাহলে আমি কি ফর্মুলা শিখেছি? স্থূল সংকেত ইন্টু ধনাত্মক পূর্ণ সংখ্যা সমানই আণবিক সংকেত। ধরো আণবিক সংকেত হবে কত? CpHQOR ইন্টু N, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইবার দেখো
এন এর মানটা কিরকম করে বার করব। ধরো যৌগটার আমি আণবিক গুরুত্ব বলে দিয়েছি, তাহলে যৌগের আণবিক গুরুত্ব সে তোমার ধরো এম বলে দিয়েছে, বা অনেক সময় বাষ্প ঘনত্ব বলে দেওয়া থাকবে, তাকে 2 দিয়ে গুণ করলে তার আণবিক গুরুত্ব বেরিয়ে আসবে। সেক্ষেত্রে তাহলে এইটা যদি আমার এন এর মানটা বার করতে হয়, তাহলে এইটা করলেই, এগুলো যদি সব কটা যোগ করি, যোগ করলেই তো আণবিক গুরুত্ব বেরোবে, কারণ আণবিক সংকেত হয়ে গেছে এইটা। তাহলে এইগুলো যদি সব যোগ করি তাহলে তো আণবিক গুরুত্ব বেরোবে। তার মানে আমি এখানে পেয়ে যাব কত, সি এন পি এইচ এন কিউ ও এন আর ইকুয়াল টু কত, এম। তাহলে এখানে হিসেব করো, 12 এন পি প্লাস এন কিউ প্লাস 16 এন আর ইকুয়াল টু এম। তোমার সবটাই জানা, পি কিউ আর সব কটা জানা। তাহলে পি কিউ আর সব কটা যদি জানা হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তুমি এখানে এন এর মানটা বার করবে। এন এর মানটা বার করার পর তুমি এখানটায় বসিয়ে দেবে, বসিয়ে দিলে যেটা পাবে সেটা হয়ে যাবে কি না এর আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত বার করার পদ্ধতি হচ্ছে এইটা। এইবার দেখো, এখন এর পরের একটা পার্ট রয়েছে, এ সংক্রান্ত একটা অঙ্ক আমি করে দিই, করে দেওয়ার পর আমি পরের পার্টে যাব। দেখো বলছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ঘটিত একটি যৌগের মধ্যে কার্বন সমান 40.56%, হাইড্রোজেন সমান 6.66% এবং যৌগটির বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের 2.813 গুণ যৌগটির আণবিক সংকেত কত। দেখো এখন এইখানে খেয়াল করে দেখো, এখানে কার্বন আর হাইড্রোজেন দেওয়া রয়েছে, এখানে কিন্তু অক্সিজেনটা নেই। যেহেতু 3টে মৌল, টোটাল 100%, তাহলে অক্সিজেনের পরিমাণ কত, তাহলে আগে অক্সিজেনের পরিমাণটা বার করো। কত হচ্ছে, about 53.78%। এইবার দেখো, তাহলে এই যৌগটা স্থূল সংকেত বার করতে হবে। স্থূল সংকেতটা কত হচ্ছে, তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন এর পরমাণু সংখ্যার অনুপাত কত হচ্ছে, একটা 53.6 ছিল, ডিভাইডেড বাই 12, সরি 53.78, সরি 40.46 by 12 is to 6.66 by 1.008 is to 53.78 by 16। তাহলে আমার বেরোচ্ছে কত, 3.37 প্রথমটা,
ইজ টু দ্বিতীয়টা, (6.607) is to 3.36। আমি বলেছিলাম যে এইগুলো সবই পাবে ভগ্নাংশ। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এইটা। তাহলে এইটা যখন ছোট, তাহলে এটাকে দিয়ে সবাইকে ভাগ করো, দিয়ে রাউন্ড অফ করো। তুমি যদি এই 3.37 কেটে দিয়ে ভাগ করো, নিশ্চয়ই রাউন্ড অফ করে 1 আসবে। এটা কত আসবে? 2 আসবে, 1 আসবে। তাহলে এর স্থূল সংকেতটা কি বেরোলো? CH2O, এটা যে স্থূল সংকেত। তাহলে আণবিক সংকেত কত হবে? CH2O হোল N, এটা হলো আণবিক সংকেত। এইবার দেখো, যৌগটার আণবিক গুরুত্ব বলেছে অক্সিজেনের আণবিক গুরুত্বের 2.813 গুণ। তাহলে যৌগটার বাষ্প ঘনত্ব কত? যৌগটার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? 32। বাষ্প ঘনত্ব কত? 16। তাহলে যৌগটার বাষ্প ঘনত্ব হবে 16 ইন্টু 2.813। তাহলে যৌগটির আণবিক গুরুত্ব কত? 2 ইন্টু 16 ইন্টু 2.813। তাহলে কত হচ্ছে? নাইনটি। এবার এখানে হিসাবে এসো, 12 প্লাস হাইড্রোজেন কত? এখানে 2 প্লাস অক্সিজেন কত? 16 ইন্টু N, দ্যাট ইকুয়াল টু 90। তাহলে কত দাঁড়াচ্ছে? 30N ইকুয়াল টু কত? 90। তাহলে N সমান কত? 3। তাহলে N সমান হচ্ছে 3। তাহলে N এর ভ্যালু 3 যদি বসিয়ে দাও, তাহলে স্থূল সংকেত দাঁড়াবে CH2O ইন্টু 3। তার মানে কত দাঁড়াবে? C3H6O3। তাহলে এই প্রসেসে তোমাকে স্থূল সংকেত বার করতে হবে এবং আণবিক সংকেত বার করতে হবে। এটা একটা পার্ট। নেক্সট, গ্যাসমিতি। গ্যাসমিতি মানে কি? মানে গ্যাসীয় পদার্থকে আমি বায়ুতে দহন করব। বায়ুতে দহন করলে কি হবে? ধরো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কারা? হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ। যেমন ধরো কেরোসিন, পেট্রোল, ডিজেল, মোম, যাই বলো না কেন, সবই হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বনগুলোকে যদি আমি বায়ুতে পোড়াই, তাহলে আমরা কি কি পাই? বায়ুতে পোড়ালে পাবো আমাদের এইবার যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসমিতি। গ্যাসমিতি, ধরো আমি বলছি একটা হাইড্রোকার্বন, তার সংকেত কত? সংকেত হচ্ছে ধরো CXHY। তাহলে গ্যাসীয় হাইড্রোকার্বনকে যদি পোড়ানো হয় বায়ুতে, তাহলে ওরা কি কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর জলীয় বাষ্প তৈরি করে। তাহলে আমি যদি একটা হাইড্রোকার্বনের সংকেতটা CXHY ধরি, তা তাকে যদি আমি বায়ুতে অক্সিজেনে পোড়াই, নিশ্চিতভাবেই তৈরি হবে কি? CO2 হবে, আর কি? জলীয় বাষ্প হবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কি করে করবে? দেখো, কার্বন হচ্ছে কি এক্সট্রা, এক্স। হাইড্রোজেন কতগুলো? নিশ্চয় এখানে Y/2 হবে।
তাহলে রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন পরমাণু সংখ্যা কতগুলো হচ্ছে? 2x প্লাস y/2। তাহলে লেফট হ্যান্ডে O2 হিসেবে থাকলে এর সংখ্যাটা কত দাঁড়াবে? x প্লাস y/4। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন হবে x প্লাস y/4। তাহলে একটা জিনিস বোঝা গেল কি না, হাইড্রোকার্বন যদি পড়ে তৈরি করবে CO2 এবং জলীয় বাষ্প, এর সামনে কিছু নেই মানে কি? এটা গ্যাসীয় হাইড্রোকার্বন, এর সামনে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি যদি এর 1 মিলিলিটার পোড়াই বা 1 লিটার পোড়াই, তাহলে অক্সিজেন কত লিটার লাগবে, CO2 কত লিটার তৈরি হবে আমি ইজিলি বার করতে পারবো যদি x এবং y এর মান জানা থাকে। আমি যদি মনে করি এইটাকে জেড আয়তন, যদি এর জেড আয়তনকে পোড়াই, তাহলে অবভিয়াসলি অক্সিজেনের আয়তন লাগবে কত? জেড ইন্টু দিস। CO2 কত আয়তন তৈরি হবে? জেড ইন্টু এক্স। জলীয় বাষ্প কত হবে? জেড ইন্টু y/2। তার মানে হাইড্রোকার্বনটার আয়তন যদি জেড হয়, তাহলে আমার এই প্রসেসটা ফলো করতে হবে। আমি যেটা করতে চাইছি যে না, এই প্রসেসে হাইড্রোকার্বনের যে সংকেত অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান, সেই এক্স এবং ওয়াই এর মান বার করতে চাইছি। কেমন করে হচ্ছে তাকিয়ে দেখো। ইউডিওমিটার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এইটা হচ্ছে একটা পাত্র, এইখান থেকে একটা নল বেরিয়ে গেছে, এখানে হাইড্রোকার্বনটা নিয়েছি, যে আয়তন নেওয়ার সেই আয়তন হাইড্রোকার্বন নিয়েছে, তার মধ্যে এক্সেস অক্সিজেন, তাহলে গ্যাসীয় হাইড্রোকার্বন নিয়েছো, তার মধ্যে এক্সেস অক্সিজেন দিয়েছো, দিয়ে কি করছো না স্পার্কিং করছো। স্পার্কিং করছো মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠাচ্ছ। যখনই স্ফুলিঙ্গ পাঠালে সঙ্গে সঙ্গে এখানে বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হয়ে রিয়াকশন হলো। এইবার দেখো এই যে সরু নলটা, এই নলটা দিয়ে বেরিয়ে আসছে, কে আসছে বেরিয়ে, এর মধ্যে কে থাকছে? এর মধ্যে থাকছে দেখো এক্সেস অক্সিজেন দেওয়া মানে কিন্তু হাইড্রোকার্বন এক্সেস থাকবে না, পুরোটাই পুড়ে যাবে। তাহলে এক্সেস অক্সিজেন দেওয়া মানে ও পুড়ে যাবে, কিন্তু এক্সেস থাকবে কে? অক্সিজেন। তাহলে এর মধ্যে থাকবে উদ্বৃত্ত অক্সিজেন থাকবে এই নলটার মধ্যে দিয়ে যেটা আসছে, তার সঙ্গে কে থাকবে? বেরিয়ে আসবে CO2 বেরিয়ে আসবে, আর কে? জলীয় বাষ্প। তাহলে এই নলটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে না তিনজন বেরিয়ে আসছে। আমি কি করব? আমি এই নলটা ঠিক বাইরে আমি বরফ দেব। যখন বরফ দেব তখন এই নলের মধ্যে দিয়ে যারা আসছে তাদের মধ্যে একজন জমে যাবে। একজন মানে কোনটা জমে যাবে? না এই জলীয় বাষ্পটা জমে যাবে। কিরকম না, ভেতরের গায়ে বিন্দু 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 তরলের আকার এরা সঞ্চিত হয়ে যাবে। তাহলে ফাইনালি বরফের পরে যেখানে বেরিয়ে আসছে, যেখানটায় বরফ নেই, তার মধ্যে কে আছে? এটা বরফ, এদিকটা কে আছে না CO2 আছে প্লাস এক্সেস অক্সিজেন আছে, রাইট? তাহলে এইখানে মোট যে আয়তনটা ছিল আর এইখান দিয়ে ঠান্ডায় জমে যাওয়ার পর যেটা বেরোলো, এই দুজনের অর্থাৎ এইখানে যা পাওয়া গেল আর এইখানে যা ছিল, এদের মধ্যে আয়তনের একটা পার্থক্য ঘটলো। অর্থাৎ আয়তনটা কি হলো? সংকুচিত হলো। এই যে সংকোচন, এই সংকোচনটার নাম বলবো আমি প্রথম আয়তন সংকোচন, মানে প্রথম আয়তন সংকোচন।
প্রথম আয়তন সংকোচন কোনটা? না পোড়ালাম, ঠান্ডা করলাম, তারপরে যেটা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পর যেটা পেলাম সেইটা, এবং প্রথম যখন ছিল তাদের মধ্যে যে আয়তনের পার্থক্য, সেটাকে বলা যায় প্রথম আয়তন সংকোচন। তাহলে প্রথম আয়তন সংকোচনটা আমি পেয়ে গেলাম, এটা একটা আমার ডেটা রইল। এরপরে কি করলাম না, এই যেটা বেরিয়ে আসছে তাকে কি করা হচ্ছে না, এরকম একটা গার্ড টিউবের মধ্য দিয়ে পাঠাচ্ছে যেখানে আছে KOH। তাহলে এই যে CO2 আর এক্সেস অক্সিজেন বেরিয়ে এলো ঠান্ডা করার পর, যখন এটাকে KOH গার্ড টিউবের মধ্য দিয়ে পাঠালাম, তখন খেয়াল করে দেখো যে ফাইনালি অ্যাবজর্ব হয়ে গেল কোনটা, CO2। CO2টা অ্যাবজর্ব হয়ে গেল, তাহলে এখান দিয়ে বেরিয়ে আসলো কে, এক্সেস O2। যে উদ্বৃত্ত অক্সিজেন ছিল সেই উদ্বৃত্ত অক্সিজেনটা বেরিয়ে এলো, এখান দিয়ে বেরিয়ে এলো। এখন এই যে KOH কাকে অ্যাবজর্ব করলো, CO2 কে অ্যাবজর্ব করলো, তাহলে এখানে একটা আয়তনের সংকোচন ঘটে গেল। অর্থাৎ এইখানে যে আয়তন ছিল আর এই যে বেরিয়ে এলো সেই আয়তনের মধ্যে পার্থক্য হলো, একে বলা হচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। এই দুটো আয়তন সংকোচন থেকে আমি এক্স এবং ওয়াই এর মানটা বার করব। এখন দেখো তাহলে প্রথম আয়তন সংকোচনটা কেমন করে সমীকরণটাকে আমি প্রতিষ্ঠা করি। তাহলে হাইড্রোকার্বনটা নিয়েছিলে কত, ZCC। তাহলে প্রথম আয়তন সংকোচন মানেটা কি, না হাইড্রোকার্বনের আয়তন প্লাস অক্সিজেন নেওয়া হয়েছিল যেটা, মাইনাস ঠান্ডা করার পর কি কি হলো না উৎপন্ন CO2 প্লাস কে উদ্বৃত্ত অক্সিজেন। এইবার দেখো হাইড্রোকার্বন আয়তন কত নিয়েছিল, Z। অক্সিজেনের আয়তন মোট নিয়েছিলাম ধরো সে P, মাইনাস উৎপন্ন CO2 কত, ZX, প্লাস উদ্বৃত্ত অক্সিজেন। তাহলে অক্সিজেন লেগেছে আমার এইটুকু, নিয়েছিলে কত P, তাহলে P মাইনাস Z ইন্টু X প্লাস Y বাই 4। P মোট নিয়েছিলে, এইটা খরচ হয়েছে, তাহলে এক্সেস যেটা বেরিয়ে গেছে বাইরে সেটা এইটা, তাহলে এটা সমান দাঁড়িয়ে গেছে Z প্লাস ZY বাই 4। তাহলে প্রথম আয়তন সংকোচন তার ফর্মুলাটা চলে এলো Z প্লাস ZY বাই 4। Z মানে কি, হাইড্রোকার্বনের আয়তন, এবং Y হচ্ছে যে হাইড্রোকার্বন যেটা ইউজ করেছিলাম সেখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা। এবার দেখো এটা হলো প্রথম আয়তন সংকোচন। দ্বিতীয় আয়তন সংকোচন মানে কি, না উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন সমানই উৎপন্ন CO2, তার মানেই হচ্ছে গিয়ে ZX। তাহলে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা থেকে আমরা X এবং Y এর মান বার করতে পারবো। আমি নেক্সট দিন একটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো।